নমস্কার বন্ধুরা, আজকে আমি ভূগোলের নদীর রেখাচিত্র বা পার্শ্বচিত্র তুলে ধরব। কোনো নদী উপত্যকায় গতিপথের একটি রেখার মাধ্যমে তুলে ধরলে বা উপস্থাপন করলে যে রেখাটি অঙ্কিত হয় তাকে কিন্তু নদীর রেখাচিত্র বা পার্শ্বচিত্র বলে। প্রকৃতপক্ষে নদীর যে রেখাচিত্র হলো নদীর আসল রূপ বা চেহারা, যা দেখে নদী উপত্যকার আকৃতি, প্রকৃতি, চরিত্র এবং কোথা দিয়ে বাহিত হয়েছে সেটা কিন্তু আমরা সহজেই জানতে পারি বা বুঝতে পারি। নদীর তার সুদীর্ঘ পথে কোথাও ক্ষয়কার্য চালায়, আবার কোথাও সঞ্চয় কার্য চালায়, আবার নদীটি কোথাও নিজস্ব আবার ভূপ্রকৃতি সৃষ্টি করে। এই সব কিছুর মধ্য দিয়ে সম্মিলিত যে অঙ্কন তাকে কিন্তু নদীর রেখাচিত্র বলা হয়। একটা তির্যকভাবে রেখাচিত্র অঙ্কন করা যায়, একটা আনুভূমিক বা দৈর্ঘ্য বরাবর রেখাচিত্র। তির্যক রেখাচিত্রটা কীরকম, যে নদীর তির্যক বা আড়াআড়ি রেখাচিত্র বলতে নদীর এক পার থেকে অপর পার পর্যন্ত বিস্তৃত নদীটি কিন্তু বোঝায়। আচ্ছা, অর্থাৎ নদীপথে যে কোনো স্থানে নদীর তলদেশের সঙ্গে উভয় পাড়ের সমকোণে যে অঙ্কিত রেখাটি হলো নদীর তির্যক বা আড়াআড়ি রেখাচিত্র। এবার নদীর আড়াআড়ি রেখাচিত্র বলতে কেবলমাত্র নদীর এক পাড় থেকে অপর পাড় পর্যন্ত বিস্তৃত তির্যক রেখাটুকুই শুধু বোঝায় না, তার মধ্যে কিন্তু ক্রিয়াক্ষেত্রটাকেও, যেমন প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ, নদীবঞ্চ, বাঁক, এগুলোকেও কিন্তু সেখানে যুক্ত হবে। আবার নদী রেখাচিত্রের আঁকার সময় নদীর উভয় তীরের উচ্চতা মেপে তাকে স্কেলের ভিত্তিতে উপস্থাপন করতে হয়। প্রধানত তিনটি কারণে আড়াআড়ি রেখাচিত্রের আকৃতি পরিবর্তিত হয়ে থাকে, যেমন নদী উপত্যকা শিলাস্তরের গঠনগুলো, আবার নদী প্রবাহের ক্ষমতা, আবার নদীর আবহবিকার জলবায়ু। নদী উপত্যকার শিলাস্তর যদি তোমার কঠিন হয় বা ঢালযুক্ত যদি রেখাচিত্রের উদ্ভব হয়, আবার যদি শিলাস্তর দ্বারা যদি সেটা অবিন্যস্তভাবে যদি থাকে তাহলে কিন্তু সেই জিনিসটা এক ধরনের রেখাচিত্রটা অন্যরকম হবে। আবার নদী প্রবাহের ক্ষমতা, নদীর জলপ্রবাহ যদি তার সরলরৈখিক নাকি এস আকৃতি, সেটাও কিন্তু এই নদীর গতির যে ক্ষমতা প্রবাহের সেটার উপর নির্ভর করে। আবার আবহবিকার জলবায়ু, যেমন কোথাও খাড়া ঢাল বিশিষ্ট, কোথাও শুষ্ক অঞ্চল হলে পরে সেখানে একরকম, আবার কোথাও যদি আর্দ্র অঞ্চল তত উতল আকৃতি বিশিষ্ট কিন্তু আমরা দেখতে পাই। এটা ম্যাপ যখন আমরা ভালো করে দেখি তখন কিন্তু আমরা এই জিনিসগুলো ভালো করে চিহ্নিত করতে পারি। এবার ম্যাপ চিহ্নিত করার জন্যই কিন্তু এই রেখাচিত্রটা আমরা ভালো করে বুঝতে পারার জন্যই রেখাচিত্রটা। আবার দেখো, বিভিন্ন পর্যায়ে আড়াআড়িভাবে রেখাচিত্র কিভাবে করা হয়। নদী প্রবাহের প্রকারভেদে আড়াআড়ি রেখাচিত্র তিন ধরনের হয়, একটা খাড়া ঢাল বিশিষ্ট, একটা হচ্ছে মৃদু, আর একটা প্রায় সমতল ভূমি। খাড়া ঢাল বিশিষ্ট ওই যে পার্বত্য নদীতে রেখাচিত্র আকৃতিটি কীরকম হবে, খাড়া ঢাল। এই যে তুমি এই জায়গাটার মধ্যে দেখো, এখানে আড়াআড়ি পার্শ্বচিত্রটা কিভাবে দেখা আছে। এই যে যখন আমরা পর্বত অঞ্চলে নবীন অবস্থায় শুরু হলো তখন এটা ভি আকৃতি পুরো, তারপরে ধীরে ধীরে আকৃতিটা কি হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। এবার ছড়াতে ছড়াতে লাস্টে কি হচ্ছে, বার্ধক্য অবস্থায় নদীর প্রকৃতিটা কীরকম হচ্ছে, এই দেখো এই শেপ থেকে এখানে একটা সমতল জায়গায় এসে আবার কিন্তু জিনিসটা ছড়িয়ে গেছে। তার প্রভাবটা কিন্তু যে ওপরে যেরকম যে যেই খাতের দিকে ভি আকৃতির শেপ, যেখানে নিম্নভূমিতে নিম্ন স্থানে যে ক্ষয় কার্যটা যতটা বেশি ছিল, লাস্টে গিয়ে কিন্তু সেই যে ক্ষয়কার্যের জায়গাটা কিন্তু বেড়ে গেছে এবং জায়গাটা কিন্তু এখানে সঞ্চয়ের পরিমাণটা বেড়ে যায়, তার জন্য এটা বার্ধক্য অবস্থা। আবার দেখো একটা জিনিস আমরা যদি এখানে দেখি যে প্রথম অবস্থায় কি থাকে, খাড়া ঢালে ভি আকৃতির শেপ, আবার কখনো কখনো কিন্তু এতটাই হয় যেটা নাকি আই আকৃতি শেপও কিন্তু হয়ে থাকে, এটা উচ্চ পার্বত্য অঞ্চলে এই জিনিসটা আমরা দেখতে পারি। আবার মৃদু ঢাল কখন হয়, যখন সমভূমিতে চলে আসে তখন এটা হচ্ছে কি হবে, নিম্ন ক্ষয়ের চেয়ে পার্শ্ব ক্ষয়টা বেশি দেখা যায়। এই জন্য কি এখানে মিয়ান্ডার আমরা আগেও পড়েছিলাম, আগে আমার ভিডিওতে কেউ দেখলে পরে মিয়ান্ডার কি সেখানে দেখতে পারবে। অসংখ্য বাঁকের মিয়ান্ডার সৃষ্টি হয়, বাঁকগুলো এস আকৃতির মতন শুরু হয় এবং সেটাকে মিয়ান্ডার বলে, এবং বাঁকগুলো সামনের দিকে স্রোতের
এর প্রভাবে ক্ষয়কার্যের সক্রিয় দরুন নদীর গভীরতা বৃদ্ধি পায়। আবার বিপরীত দিকে স্রোতের প্রভাব পড়ে না বলে সেখানে বালুচর গড়ে ওঠে। এই কারণে এসব অঞ্চলে নদীর প্রশস্ত কিন্তু বেশি হয়। আবার অসমে ব্রহ্মপুত্র নদীর উপত্যকায় কিন্তু অনেকটা এই রকমের উপত্যকা সৃষ্টি দেখা যায়। আবার সমতল ভূমিতে কিন্তু একদম ঢাল কমে যায়, যার জন্যই এখানে দেখানো হয়েছে লাস্টের দিকে যে বার্ধক্য অবস্থায় কিন্তু তার কি হয়, কেবলমাত্র অতিরিক্ত জলের ধাক্কায় জলপ্রবাহ মোহনার দিকে চলে যায়। এই অঞ্চলে নদীর রেখাচিত্র আকৃতিটি অনেকটা সরার মতন হয়, মানে প্লেন মানে ভি এসে তারপরে এটা প্লেন হয়ে গিয়ে আবার ভি আকৃতি। এখানে কিন্তু নদীর চড়া, মোহনায় সন্নিকট দ্বীপ, বদ্বীপ এসব কিন্তু গঠিত হওয়ার ফলে জায়গার চিত্রটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। আবার একটা পিকচার তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো, নদীর ঢাল যেভাবে উচ্চ পর্যায়ে উচ্চ ঢাল, নদীর ঢাল এদের নিম্ন পর্যায়ের ঢালটা দেখেছো কতটা চেঞ্জ হয়েছে। আবার দেখো নদীর ঢালে পর্যায়িত ঢালের পৌঁছাচ্ছে, আঁকাবাঁকা পথে গিয়ে এভাবে যাচ্ছে। আবার নদীর পথে কঠিন শিলার অবস্থান, যখন কঠিন শিলার অবস্থান হয় তখন এক রকমের ঢাল হয়। আবার নদী ও হ্রদের অবস্থান করলে তার দেখো চিত্রের যে চেহারাটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই চিত্রের সাথে এই চিত্র, এই চিত্রের সাথে এটা, তিনটের চারটের কিন্তু দেখো। আবার কঠিন শিলা থাকলে কি হবে, এই যে আকৃতিটা এইভাবে যাবে। আবার কি হয়, পর্যায়িত ঢাল থাকলে মানে একবার উঁচুতে উঠছে নিচে নামছে, উঁচুতে উঠছে নিচে নামছে। এই ছটা নদীর শেষ পর্যায়িত ঢালে ছটা পিকচার দেখো, এখানে দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে চিত্রটা কিভাবে আমরা যখন পার্শ্ব অঙ্কন করব, পার্শ্ব চিত্র, তখন কিভাবে অঙ্কন করা হয়। এবার দেখো আনুভূমিক বা দৈর্ঘ্য বরাবর রেখাচিত্র যদি উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর প্রবাহ রেখাকে উচ্চতা অনুসারে অঙ্কন করলে রেখাচিত্র সৃষ্টি হয়, তাকে বলা হয় যে দৈর্ঘ্য বরাবর রেখাচিত্র। নদীর দৈর্ঘ্য বরাবর রেখাচিত্রটি কিন্তু কিভাবে করা হয়, দৈর্ঘ্য বরাবর রেখাচিত্র ইকুয়ালস টু নদীর উচ্চতা ডিভাইডেড বাই নদীর দৈর্ঘ্য, এল ইকুয়ালস টু এইচ বাই আই। মানে নদীর দৈর্ঘ্যর যদি আমি ফর্মুলা বের করতে চাই তাহলে নদীর দৈর্ঘ্য ইকুয়ালস টু নদীর উচ্চতাটা কতটা এবং নদীর দৈর্ঘ্য, এটা দিয়ে ডিভাইড করলে পরেই আমরা কিন্তু নদীর দৈর্ঘ্য রেখাচিত্রটা বের করতে পারি। এবার নেক্সটে আছে নদীর গতিপথে ক্ষয়কার্য সঞ্চয়কার্যের ফলে কোনো রকমের হেরফের না হয়ে থাকলে দৈর্ঘ্যের বরাবর রেখাচিত্রটি সরলরেখার মতনই দেখাতো। এবার দেখো কিন্তু বাস্তবে দেখা গেছে যে দৈর্ঘ্যের বরাবর রেখাচিত্রর রূপ সকল অবস্থাতেই অবতল আকৃতির হয়ে থাকে। আবার উপনদীগুলোর দৈর্ঘ্য বরাবর রেখাচিত্র সবসময় নদীর দৈর্ঘ্য বরাবর রেখাচিত্রের উপর অবস্থান করে। এর ফলে নদীর গোষ্ঠী রেখাচিত্র উৎস থেকে মোহনা পর্যন্ত ধীরে ধীরে নেমে আসতে দেখা যায়। একেই বলা হয় সামঞ্জস্যপূর্ণ পর্যায়িত ঢাল। এবার দেখো এই যে নদীর দৈর্ঘ্য বরাবর রেখাচিত্রটি কখনোই মসৃণ কিন্তু হতে পারে না। স্থানে স্থানে জমে থাকা নুড়ি, স্বাভাবিক এক নদী তো আর একদম প্লেন মজাইক করা রাস্তার উপর দিয়ে চলবে না, সেখানে কি থাকবে, জমে থাকা নুড়ি, পাথর, বালি ইত্যাদি কিন্তু নদী অবস্থানের ফলে নদীর প্রকৃতির দৈর্ঘ্য বরাবর রেখাচিত্র অমসৃণ হবে, অসমতল হবে, বন্ধুর হবে। যদিও নদী পর্যায়িত ঢাল এটি স্বীকৃত তত্ত্ব, তথাপি নদী উপত্যকায় পরিবাহী শক্তিসমূহ এরূপ ঢাল গঠনে কিন্তু ব্যর্থ। আবার দেখো নদীর পর্যায়িত নদী কাকে বলে, পর্যায়িত নদীটা কি, প্রতিটি নদী তার জলস্রোতের বেগ, জলের পরিমাণ অনুসারে নির্দিষ্ট পরিমাণ বস্তুভার সক্ষম এবং বহন করতে সক্ষম। একে বলা হয় নদীর ক্ষমতা। এটাই তো পাওয়ার না, যে যদি কোনো নদী তার ক্ষমতা অনুযায়ী বস্তুভার যতটা তোমার বহন করবে তাকেই বলা হয় পর্যায়িত নদী। উইলিয়াম মরিস ডেভিসের পর্যায়িত নদী বলতে এমন একটি নদীকে বোঝানো চেয়েছে যে ক্ষয়সাধন, পরিবহন, অবক্ষেপণ কার্যের মাধ্যমে সামঞ্জস্য আছে, অর্থাৎ যাবতীয় ক্ষমতা ক্ষয়সাধন, পরিবহন, অবক্ষেপণ কার্যের মধ্যে সম্পূর্ণ নিঃসৃত হয়, কিছু উদ্বৃত্ত কিন্তু থাকে না। আবার দেখো এখানে তোমার নদীর ক্ষমতা এবং কার্যের মধ্যে সমতা নষ্ট হলে কিন্তু নদী তা ফিরিয়ে আনার চেষ্টা করে। তার মধ্যে দুভাবে পর্যায়িত নদীর ক্ষমতা বিনষ্ট হয়ে যায়, যথা বস্তুভারের জন্য, আবার ওদিকে নদীর কিন্তু পরিমাণ ক্ষমতার চেয়ে হ্রাস পেলে, বস্তুভারের পরিমাণ যদি নদীর ক্ষমতার চেয়ে হ্রাস পায়, বস্তুভারের পরিমাণ নদীর ক্ষমতার চেয়ে বৃদ্ধি পেলে নদীর সমস্ত বস্তুভার বহন করতে কিন্তু পারে না। একে
আরোহণ প্রক্রিয়াও কিন্তু বলে। আর এই প্রক্রিয়ায় নদীর তলদেশে উঁচু হয়ে হলে তাকে বলা হয় কিন্তু আরোহিত নদী। মানে তলদেশ থেকে যদি উঁচু হয়ে যায় তাকে আরোহিত বলে। মানে অবরোহণ আরোহণের একটা কথা আছে, যেটা নাকি অবরোহণ মানে হচ্ছে ও নিচের থেকে ওপরে ওঠার, অবরোহণ মানে ওপর থেকে নিচে নামা। তো সেই জিনিসটাই কিন্তু এখানে হয়ে থাকে। এবার বস্তুভারে পরিমাণ যদি নদীর ক্ষেত্রে নদীর ক্ষমতার চেয়ে কম হয়, তবে নদীর নতুনভাবে ক্ষয়কার্য শুরু করে। একে ফলে কি হয়, উপত্যকাটি নিচু হয়, আর এর নাম অবরোহণ প্রক্রিয়া। আর এই প্রক্রিয়াটি নদীর তলদেশে ক্ষয়প্রাপ্ত হলে তাকে বলা হয় অবহিত নদী। তো এই যে নদীর যে পার্শ্বচিত্র, এগুলো কিন্তু আমরা বিভিন্ন ক্ষয়কার্যের বিভিন্ন ধরনের সময় আগের চিত্রটাতেই আমরা দেখলাম এইভাবে কিন্তু গঠিত হয়। আচ্ছা, এই যে এখানে চিত্রটা, এই বিভিন্ন ধরনের যে রেখাচিত্র কিন্তু আমরা অঙ্কন করতে পারি। আজকের মতন এতটুকুনি থাক। নেক্সট দিন আমি নদী বিন্যাস সম্বন্ধে আলোচনা করব। ধন্যবাদ।